আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। আলটিমেটাম নয়, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘ করে কাউকে সুযোগ করে দিলে জাতি মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজনৈতিক দলগুলোর সাথে এর আগে প্রধান উপদেষ্টার একাধিক বৈঠকে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আশ্বাস থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। দিন যত গড়াচ্ছে ক্ষমতাকে দীর্ঘ করতে সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠীর নানা রকম বক্তব্য নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্দেশ্য প্রণোদিত একটি গ্রুপ বিভিন্নভাবে বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নির্বাচিত সরকার আসলেই আগের মতো হবে। সেই জন্যে আমরা মনে করি যে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে স্পেসিফিক রোডম্যাপ চাইব, যেটা তিনি জাতির সামনে প্রদান করবেন। সামাজিক অর্থনৈতিক সহ সব ধরনের অস্থিরতা কাটাতে নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। প্রধান উপদেষ্টাকে বিএনপি এটা বোঝাতে সক্ষম হবে বলে আশা করেন তিনি। ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এইরকম সিদ্ধান্তটা যখন আসবে তখন এই জাতীয় রাজনৈতিক অস্থিরতাটা, বিভিন্ন রকমের অস্থিরতাটা বন্ধ হবে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে গণতন্ত্রকে আরো শক্তিশালী করার পক্ষে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন এই নেতা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যে কথাবার্তা বলছি এবং বিভিন্ন সমিতিতে আমাদের বক্তব্য প্রদান করছি বা প্রেসের মাধ্যমে জানাচ্ছি, এটাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন। সবসময় রাজপথে আন্দোলন করে দাবি জানাতে হবে এমন কোনো কথা নেই। তা আমরা আলাপ আলোচনাতে বিশ্বাস করি। সফলভাবে রাষ্ট্র পরিচালনায় সরকার চাইলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো বিএনপিও সহযোগিতা চালু রাখবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এখন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও উপস্থিত ছিলেন। তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানতে চোখ সামনের দিকে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ খান কামাল খান সোহেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন। তারা হলেন ডেপুটি আন্ডার সেক্রেটারি নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম দ্বিপাক্ষীয় সফরে বাংলাদেশে সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক সহ নানা বিষয়ে আলোচনা হবে। সফরে তারা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এই প্রতিনিধি দল। প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তারা। এরপর নিকোল চুলিক পর্যায়ক্রমে বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আজও বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার 6টি আবাসিক হলের তালা ভেঙে ভেতরে অবস্থান করছে শিক্ষার্থীরা। এর আগে বিক্ষোভ মিছিল থেকে ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এদিকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় 2রা মে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। জানাবো আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। জেলেদের দীর্ঘদিনের দাবিতে ভারতের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের মধ্যরাত থেকে শুরু হয়েছে 58 দিনের মাছ ধরার এই নিষেধাজ্ঞা। এতে দুই দেশের জেলেদের একসঙ্গে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞা দেওয়ায় খুশি বাংলাদেশি জেলেরাও। মাছের প্রজনন বেড়ে ওঠা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়াতে সমুদ্রে
সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, এ সময় সমুদ্র এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স নিয়মিত টহল দেবে। নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। ইলিশের উৎপাদন বাড়াতে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় এরই মধ্যে তীরে ফিরে এসেছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা শুরুর আগে খাদ্য সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এ বিষয়ে আরো জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম শুভ। শুভ, জানাবেন যে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়ার পর জেলে পল্লী ও মাছ ঘাটের কি পরিস্থিতি দেখছেন? আমি এখন রয়েছি যে আমার দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের পাশেই। এখানে প্রায় কয়েক শত ট্রলার কিন্তু যে সাগরে যে 68 দিনের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞায় কিন্তু জেলেরা ঘাটে এসে সময় পার করতেছেন এবং তাদের যে ট্রলার মেরামত করার জন্য কিন্তু তারা ব্যস্ত, তার সময় এখন পার করছেন এবং বসে বসে তাদের একটি লম্বা সময় পার করবেন। এবং এবছর নিষেধাজ্ঞা কিন্তু জেলেরা মেনে নিয়েছে, কারণ এর আগে কিন্তু সাগরে যে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল সেটি ছিল যে শুধু বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের জলসীমায় ভারতের জেলেরা মাছ শিকার করে নিত। এতে কিন্তু জেলেরা বারবার অভিযোগ করেছিল, কিন্তু এবছরে জেলেরা সঠিক সময় নিষেধাজ্ঞা মানছেন এবং মানার ফলে কিন্তু তারা যে আমার পেছনে কয়েক শত ট্রলার কিন্তু নোঙর করা রয়েছে এবং এই ট্রলারগুলো কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্রের আশেপাশেই রয়েছে এবং এই ট্রলারগুলো কিন্তু আবার প্রস্তুত করা হচ্ছে। সামনে যে আবার ইলিশের মৌসুম আসছে, সেই ইলিশের মৌসুমে সাগরে মাছ শিকারের জন্য যাবে এবং জেলেদের যে 58 কেজি করে চাল দেওয়ার কথা ছিল, সে চালটি কিন্তু এখন পর্যন্ত জেলেদের দেওয়া হয়নি। তার ফলে কিন্তু জেলেরা অভিযোগ করেছেন তাদের চাল সরকার যা নিষেধাজ্ঞার আগেই যেন দেওয়া হয়। এই বিষয়ে কিন্তু জেলেরা একাধিকবার বলেছেন এবং তাদের যে নিষেধাজ্ঞার আগে চালটা দিলে তাদের পারিবারিক কিন্তু একটা ছাপট হবে এবং সেক্ষেত্রে কিন্তু যে জেলেদের যে বর্তমানে যে মৎস্য বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে খুব শীঘ্রই জেলেদের চাল দেওয়া হবে। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। বোতলজাত সয়াবিন তেল 14 টাকা ও পাম তেলের দাম প্রতি লিটার 12 টাকা বাড়ানোয় বাজারে কাটতে শুরু করেছে তেলের সংকট। দাম বাড়ানোর আশায় বাজারে ভোজ্য তেলের সরবরাহ হঠাৎ কমে এসেছিল। এতে অনেক ভোক্তাকেই তেল কিনতে না পেরে খালি হাতে ফিরতে হয়েছে গেল কয়েকদিন। গতকাল সরকার দাম বাড়ানোর অনুমোদন দেবার পরও সরবরাহ বাড়তে শুরু করে। এখন বোতলজাত সয়াবিন 189 টাকা এবং খোলা সয়াবিন ও পাম অয়েল প্রতি লিটার 169 টাকা গুনতে হবে ক্রেতাদের। দাম বাড়ায় চট্টগ্রাম বন্দরে ভাসমান তেলের জাহাজ থেকে খালাস প্রক্রিয়া দ্রুততর হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বাজারে সয়াবিন তেলের সরবরাহ দামের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক কিনা আর দামের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি হাবিব, আসলে যেমনটি বলেছেন, সরকারের পক্ষ থেকে আসলে হঠাৎ করেই প্রতি লিটারে যে 14 টাকা বাড়িয়েছে, আসলে এটি কিন্তু ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন। আমরা অনেক ব্যবসায়ীদের সাথে কথা বললাম, তারা জানালো আসলে চট্টগ্রামের বাজারে কিন্তু তেলের সরবরাহ স্বাভাবিক ছিল, কোনো অবস্থাতেই কোনো ঘাটতি ছিল না। এরপরও কেন আসলে হঠাৎ করে সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, এটা নিয়ে আসলে যারা সাধারণ ভোক্তা আছে তারা কিন্তু হতাশা প্রকাশ করেছেন। তবে দোকানদার জানালো আসলে এটার প্রভাব এখনো পড়েনি, যেহেতু মাত্র গতকালকে ঘোষণা করা হয়েছে এই বাড়তি দামে যখন তারা তেল কিনবেন তখন তারা হয়তো বাড়তি দামে বিক্রি করবেন। এই মুহূর্তে আগের যেই পণ্যগুলো কিনে আছে, আগের যে দামে কিনে আছে তারা স্বাভাবিক সেই দামে বিক্রি করতেছে। তবে বেশ কয়েকটা দোকানে কিন্তু দাম বাড়ার সাথে সাথে কিন্তু
তারাও কিন্তু দাম বৃদ্ধি করে দিয়েছেন এবং সেই দামে বিক্রি করেছেন। সাধারণ ক্রেতা যারা আছে তারা কিন্তু এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে আমরা কথা বলেছিলাম বন্দর সচিবের সাথে, তিনি জানালো চট্টগ্রাম বন্দরে আসলে পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, এরপরও কেন আসলে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু তিনি বুঝতেছেন। আমরা একজন দোকানদারের সাথে কথা বলবো, আসলে ওনার কাছে জানতে চাইবো তেল স্বাভাবিক রয়েছে কিনা এবং একই সাথে দাম বৃদ্ধির বিষয়ে আমাদেরকে যদি বলেন আসলে তেলের প্রক্রিয়াটা কি স্বাভাবিক রয়েছে কিনা, কোনো ঘাটতি আছে কিনা? তেলের প্রক্রিয়াটা স্বাভাবিক আছে, তেলের কোনো ঘাটতি দেখতেছি না বাজারে তো আমাদেরকে প্রত্যেকটা কোম্পানি মাল দিচ্ছে, কিন্তু গতকালকে আমাকে মাল দিচ্ছে কিন্তু পুরাতন দামে, নতুন দামের মাল এখনো কিন্তু বাজারে আসে নাই। ওরা বলতেছে রবি সোমবারের দিকে নতুন দামের মাল আসবে। হঠাৎ করে দাম বাড়ানোর কারণ কি মনে করেন? হঠাৎ করে দাম বাড়ানোর কারণ হয়তো ওদের ইম্পোর্ট কস্টটা বেশি হচ্ছে। এইটা ধরেন ট্রেড কমিশনের সাথে বৈঠক করে তো ওরা দামটা বাড়াইছে। ওটা হয়তো কোনো বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কি হয়েছে না হয়েছে এগুলো ওরা জানবে। যারা বাজার রেটের কতটুকু ক্রেতারা কি বলে? ক্রেতারা তো বলতেছে আগে এত ছিল আজকে এত কেন, এটা আমাদের একটা জবাবদিহিতা হয়ে গেছে আর কি। আমরা শুনছিলেন একজন দোকানদারের বক্তব্য, তিনি যেটা জানালো আসলে কি কারণে দাম বাড়িয়েছে মিল মালিকরা সেটা কিন্তু তারা বলতে পারতেছে না। তবে বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেলের সরবরাহ রয়েছে, কোথাও কোনো ঘাটতি নেই, দোকানদাররা যা চাচ্ছে তাই দিতে পারতেছে, কোনো ধরনের আসলে অজুহাত ছাড়াই তেলের দাম বৃদ্ধি করেছে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেন প্রবাল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ট্রেনটি লোহাগড়া উপজেলার রশিদারপাড়া এলাকায় পৌঁছলে এই ঘটনা ঘটে। এই সময় অগ্নিকাণ্ডের খবরে আতঙ্কে ট্রেনে থাকা এক দম্পতি তাদের এক ছেলে শিশু সহ ট্রেন থেকে লাফ দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোহাম্মদ হামদান নামে 8 মাস বয়সী শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত শিশুর বাবা আব্দুর রাজাক ও মা লিজা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে লোহাগড়া স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, বগিতে আগুন লাগার 15 থেকে 20 মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত আশাশুনি উপজেলার কয়েকশো পরিবার বয়ে বেড়াচ্ছে বন্যার ভয়াবহ ক্ষত। বন্যা কবলিত এলাকা থেকে লোনা পানি নেমে গেলেও মাছের ঘের, ফসলি জমি ও কাঁচা ঘরবাড়ি ধসে যাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছেন বাসিন্দারা। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদের দিন খোলপিটিয়া নদীর জোয়ারে সাতক্ষীরার উপকূলবর্তী আশাশুনি উপজেলার আনুনিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় 10টি গ্রাম। মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যায় স্থানীয়দের ঈদের আনন্দ। বাঁধ ভাঙায় জোয়ারের পানিতে ভেসে গেছে 600 হেক্টর জমির ঘেরে চাষ হওয়া রপ্তানিজাত বাগদা চিংড়ি, তলিয়ে গেছে সবজি ও ফসলি জমির ক্ষেত, ধসে পড়েছে কাঁচা ঘরবাড়ি। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘের চাষি ও স্থানীয়দের। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখনো প্রয়োজনীয় সাহায্য পাননি তারা। বাড়ি সব নষ্ট হয়ে গেছে, ঘরের দেয়াল পড়ে গেছে, দোকানপাট যা কিছু অনেক কিছু কোথায় আমার ঘের গেছে, আমার দোকান গেছে, সব পানি উঠে গেছিল। আমার মাথার উপরে পানি উঠছিল, মাথার উপরে, এবং আমাদের কয়েকটা গ্রাম, 7টা গ্রাম সব একে প্লাবিত হয়েছে। হাঁস মুরগি যা কিছু ছিল সব বেশি গেল, আমরা কিছুই নিতে পারিনি। চাল ছিল, আলু ছিল, খাবার খাদ্য কিছু নিতে পারিনি। আমরা এখন বাড়ি করে না তো। বাঁধ ভাঙার পর সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয়দের সহযোগিতায় কয়েকটি ভাঙন পয়েন্টে বিকল্প রিং বাঁধ নির্মাণ করা হয়। তবে তা স্থায়ী সমাধান নয় বলছে এলাকাবাসী। ক্ষতিগ্রস্তদের সাহায্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আপনারা দেখেছেন পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে বাঁধটি পুনঃসংস্কারের কার্যক্রম গ্রহণ করেছে এবং সম্পন্ন হয়েছে। তাদের জন্য সরকারের তরফ থেকে এখন যে ধরনের সহযোগিতা দেওয়া হবে আমরা সরকারকে জানিয়েছি লিখিতভাবে, যে ধরনের সহায়তা দিবে আমরা সেভাবে কার্যক্রম গ্রহণ করব। স্থায়ীভাবে বাঁধ মেরামত করে প্রয়োজনীয় সরকারি সহযোগিতার দাবি বন্যার্তরে ক্ষতিগ্রস্ত আনুলিয়া ইউনিয়নবাসীর। আব্দুল হামিদ, আরটিভি। বড় ধানের ভান্ডার হাওরের জেলা সুনামগঞ্জে শুরু হয়েছে ধান কাটা। এখানকার হাওরগুলোতে হাইব্রিড, উফশি ও দেশীয় জাতের বড় ধানের আবাদ হয়েছে। এবার ভালো ফলন হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না।
চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের ১৩৭টি ছোট বড় হাওরের ২,২৩,৪১০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে চাষাবাদ হয়েছে আরও ৯২ হেক্টর বেশি জমিতে। কৃষকরা জানান খরার কিছুটা ক্ষতি হলেও এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ধান কাটাও হচ্ছে ঝুঁকি ঝামেলাহীন। ভালো ধান হয়েছে, আরও কাটা লাগছে। যদি আমরা তুলে নিতাম পারি শান্তি পাতে আমরা 4টা ভাত খাইতাম পারবাম। করছর হাওরের ধান খুব সুন্দর হয়েছে, অবশ্যই ধান এবার ভালো হয়েছে। ধান আমাদের বিগতে বৃষ্টিপাত জল না হলে মোটামুটি কিছু ধান ভালো হয়েছে, তো বৃষ্টিপাত জল হলে হয়তো আমরা আরো বেশি পাইতাম। এবছর হাওরের ধান খুব ভালো ধান হয়েছে, ইনশাল্লাহ আমরা ধান হারতাছি। প্রতি বছরে কিন্তু হাওরে বিভিন্ন দুর্যোগ দেখা দেয়, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, খরা, বন্যা, বিভিন্নভাবে আমাদের ফসল নষ্ট হয়। এই বছর আমাদের যে শুরুটা সুন্দর হয়েছে, আশা করি আমরা সমস্ত ধান গড়ে তুলতে পারবো। খরার প্রভাব কাটিয়ে উঠে বোরোর ভালো ফলন থেকে কাঙ্ক্ষিত চাহিদা পূরণ সম্ভব বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তার। হাওর এলাকায় কিছুটা হালকা খরার প্রভাব পড়েছিল বৃষ্টিপাত না হওয়াতে, কিন্তু কৃষকরা কৃত্রিমভাবে বিভিন্ন সেচের মাধ্যমে তাদের এই খরার প্রভাবটা দূর করতে পেরেছে। এর পরবর্তীতে কায়স্থির অবস্থায় কিছুটা বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, অবশ্যই ভাম্বা ফলন হবে আশা করা যায়। ধান কাটা শেষ হওয়ার আগেই যেন প্রাকৃতিক দুর্যোগ ও আগাম বন্যার দেখা না মেলে, কৃষকদের প্রার্থনা এখন একটাই। সৈয়দা সামিয়া তামান্না, RTV। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন। এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনার শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজেদের চাহিদার মাত্রা আরও বাড়িয়ে নিচ্ছে বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে স্টিভ উইটকফ বলেন, যে কোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করবে, যার অর্থ ইরানকে অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অর্থায়ন কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। তহবিল স্থগিতের পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত $2 বিলিয়ন বেশি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই হুমকি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনের পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা বা অ্যান্টিসেমিটিজম মোকাবেলা করা সম্ভব হবে। ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 23 ফিলিস্তিনি। ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 51,000 ছাড়িয়েছে। ইসরায়েলের দেয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, মার্কিন ইসরায়েলি সৈনিক এডান আলেকজান্ডারের পাহারায় থাকা গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত ওই বন্দীকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরায়েল বোমা বর্ষণের পর ওই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।